আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী 2025। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন দেব, যেখান থেকে তোমাদের 100% কমন আসবে। তো চলো শুরু করা যাক। তো আমি তোমাদের মাত্র 300টি এমসিকিউ দেব। তো এই 300 এমসিকিউ থেকে তোমাদের 100% সকল বোর্ডে কমন থাকবে। তো প্রথমে দেখতে পারতেছো অধ্যায় 1 হিসাব বিজ্ঞান পরিচিতি। এখান থেকে তোমাদের অবশ্যই যে বিষয়গুলো জানতে হবে অথবা জানা প্রয়োজন। প্রথমে দেখতে পারতেছো হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বা ব্যবসায় ভাষা নামে অভিহিত করা হয়। দুইটার যে কোনো একটি অপশনে থাকতে পারে। তারপর দেখতে পারতেছো হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। এটা মনে রাখবা, হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ এবং অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা, এবং হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল প্রকাশ। তারপর দেখতে পাচ্ছ ব্যয় নিয়ন্ত্রণ হিসাব বিজ্ঞানের একটি প্রয়োজনীয়তা, যার মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব। প্রশ্ন এভাবে আসতে পারে যে ব্যয় নিয়ন্ত্রণ হিসাব বিজ্ঞানের কি? উত্তর হবে প্রয়োজনীয়তা। বা এভাবে আসতে পারে কোনটির মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব? উত্তর হবে ব্যয় নিয়ন্ত্রণ। তারপর দেখতে পাচ্ছ আধুনিক যুগে হিসাব বিজ্ঞান মূল্যবোধ বাহক হিসেবে কাজ করে। নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাকে বলা হয় জবাবদিহিতা। মূল্যবোধ হলো একটি মানদণ্ড যা গড়ে ওঠে চিন্তা, চেতনা, বিশ্বাস ও ধ্যান ধারণার ভিত্তিতে। তারপর দেখতে পারতেছো বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে বিক্রেতায় দায় পরিশোধের ক্ষমতা যাচাই করতে হয়। এটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখতে পারতেছো পরীক্ষার ফি নির্ধারণ হলো শিক্ষা বোর্ডের হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা। এভাবে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি শিক্ষা বোর্ডের হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা? উত্তর হবে পরীক্ষার ফি নির্ধারণ। তারপর দেখতে পারতেছো 1494 সালের ইতালিতে বা পঞ্চদশ শতাব্দীতে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও হিসাব বিজ্ঞানের মূলনীতি দুতরফা দাখিলা পদ্ধতি প্রবর্তন করেন হিসাব বিজ্ঞানের জনক ইতালির গণিতবিদ লুকা পেসিওলি। তারপর দেখতে পারতেছো সমাজবদ্ধভাবে বসবাসকারী মানুষের প্রথম পেশা ছিল কৃষিকাজ। সভ্যতার সূচনা লগ্নে মানুষ হিসাব রাখত পাথরের চিহ্ন দিয়ে এবং রশিতে গিট দিয়ে। তারপর দেখতে পারতেছো হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে ব্যবস্থাপক, মালিক, পরিচালনা পর্ষদ। তোমাদের বেশিরভাগ এই তিনটি আসে, তাই এই তিনটি দেওয়া হয়েছে। তারপরে দেখতে পারতেছো হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী: পাওনাদার, ঋণ প্রদানকারী, সরকার, কর্মকর্তা কর্মচারী, হিসাব নিরীক্ষক, বিনিয়োগকারী, ভোক্তা। তারপর হচ্ছে সরকারের আয়ের উৎস। সরকারের আয়ের উৎস হলো ভ্যাট, কর, শুল্ক, আয়কর, কাস্টমস ডিউটি। তোমরা এই কয়েকটি লাইন সুন্দরভাবে ভালো মতো পড়ে নিবে, তাহলে আর তোমাদের মেইন বই ধরতে হবে না। তো তারপর দেখতে পারতেছো 1 নম্বর এমসিকিউ আছে তোমাদের হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কোনটি? এটা হবে লেনদেন লিপিবদ্ধকরণ। 2 নম্বর দেখতে পারতেছো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। এটা হবে 1, 2, 3 অর্থাৎ ঘ। 3 নম্বর দেখতে পারতেছো হিসাব বিজ্ঞানের উন্নতির কারণ, সময়ের পরিবর্তন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের অগ্রগতি। উত্তর হবে সবকটি। তারপর 4 নম্বর দেখতে পারতেছো সমাজ ও পরিবেশের জন্য হিসাব বিজ্ঞানের করণীয়। হিসাব বিজ্ঞানের করণীয় হচ্ছে পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামালের জন্য ব্যয়। তারপরে দেখতে পাচ্ছ মেধাবীদের বৃত্তি প্রদান। তারপরে দেখতে পাচ্ছ আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ। তো তোমাদের উত্তর হবে 1 ও 2 অর্থাৎ ক। তারপর দেখতে পাচ্ছ 5 নম্বরে সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ ক্লাব, হাসপাতাল, বিদ্যালয়। তোমাদের পরীক্ষার হলে তোমাদের যে কোনো একটি থাকবে। প্রথম অধ্যায় থেকে জাস্ট এই 5টি এমসিকিউ এবং প্রথমে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো দিয়েছি সেগুলো পড়লে ইনশাআল্লাহ তোমরা প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নে আসুক তোমরা অ্যান্সার করতে পারবে। তারপর আসি দ্বিতীয় অধ্যায় থেকে লেনদেন। এখান থেকে অবশ্যই যে বিষয়গুলো জানা প্রয়োজন। প্রথমে দেখতে পাচ্ছ অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনাকে লেনদেন বলা হয়, তাই আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি লেনদেন। তারপর দেখতে পাচ্ছ লেনদেনের আবেদনিক অর্থ গ্রহণ ও প্রদান। দ্বৈত সত্তার বৈশিষ্ট্যের কারণে প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকে, একটি হলো দাতা ও গ্রহীতা বা ডেটর ও ক্রেডিটর। তাই লেনদেনের উৎস আর্থিক ঘটনা থাকে। লেনদেন ঐতিহাসিক, দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় হতে পারে। তারপরে পূর্বে সংঘটিত আর্থিক ঘটনাকে ঐতিহাসিক ঘটনা বলে। এটা থেকে এমসিকিউ আসে, প্রচুর পরিমাণ আসছে আগে বিগত বছরেও। তারপর দেখতে পাচ্ছ হিসাব সমীকরণের মূল উপাদান কয়টি? আসতে পারে, উত্তর হবে 3টি। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এটাকে হিসাব সমীকরণকে এ সমান এল প্লাস ই দ্বারা প্রকাশ করা হয় এবং এটা বর্ধিত রূপ হচ্ছে এ সমান এল প্লাস ফার্স্ট ব্র্যাকেট সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস ক্যাপিটাল অর্থাৎ মূলধন যোগ রেভিনিউ অর্থাৎ আয় মাইনাস এক্সপেন্স ব্যয় মাইনাস ড্রয়িংস উত্তোলন। তারপর দেখতে পাচ্ছ ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হলো দায়। তারপর দেখতে পাচ্ছ মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে এবং মোট সম্পদ কমবে। বিক্রেতা প্রস্তুত করেন ক্রেডিট নোট, চালান, ক্যাশ মেমো। ডেবিট নোট প্রস্তুত করেন ক্রেতা। বই ফেরত দ্বারা ডেবিট নোট এবং আন্তঃফেরত দ্বারা ক্রেডিট নোট প্রস্তুত করা হয়। ক্যাশ মেমো 3 সেটে তৈরি করা হয় এবং এর মূল কপি ক্রেতাকে দেওয়া হয়। তারপরে হচ্ছে
চালানের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। তারপর দেখতে পারতেছো লেনদেনের প্রমাণপত্র কোনটি? ভাউচার। তারপর প্রশ্ন আসতে পারে যে নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে ক্যাশ মেমো। তারপর দেখতে পারতেছো অধ্যায় 2 থেকে যে এমসিকিউ গুলো পড়তে হবে। 6 নম্বর দেখতে পারতেছো 1,20,000 টাকা মূলধন হিসেবে ব্যবসায় আনয়ন করায় হিসাব সমীকরণের কোন উপাদান প্রভাব পড়বে? উত্তর হবে এই। তারপর 7 নম্বর দেখতে পারতেছো কোন লেনদেনটির ফলে হিসাব সমীকরণের শুধুমাত্র ই উপাদানের পরিবর্তন হবে? উত্তর হবে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। তারপর দেখতে পারতেছো 8 নম্বরে জনাব রিয়াদ 2013 সালের 1 জানুয়ারি নগদ এত টাকা নগদ 1 লক্ষ টাকা এবং 1,50,000 টাকা ব্যাংক ঋণ এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। জনাব রিয়াদের মালিকানা সত্ত্বের পরিমাণ দেখো আমি পাশে মালিকানা সত্ত্বের পরিমাণ বের করার জন্য যে সূত্রটি প্রয়োজন সেটা দিয়ে দিয়েছি। তো উত্তর হবে 1,50,000 অর্থাৎ খ নাম্বারটা। তারপর 9 নম্বর আছে রিহান ট্রেডার্স এর নিকট হতে পণ্য ক্রয় 50,000 টাকা যার অর্ধেক মূল্য নগদে পরিশোধ হল। উপযুক্ত লেনদেনটির ফলে হিসাব সমীকরণে প্রভাবিত হবে এ হ্রাস পাবে, এল বৃদ্ধি পাবে এবং ই হ্রাস পাবে অর্থাৎ 1, 2, 3 ঘ। তারপর দেখতে পারতেছো 10 নম্বরে কোনটি লেনদেনের বহির্ভূত ঘটনা অর্থাৎ লেনদেন নয়? তো উত্তর হবে ঘ 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ। 11 নম্বর দেখতে পারতেছো কোনটি অদৃশ্যমান লেনদেন? উত্তর হবে ঘ আসবাবপত্রের অপচয় 1,000 টাকা। তারপরে 12 নম্বর হচ্ছে লেনদেন ধারা মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়ে, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমে, এটাও রাইট। তারপর বলছে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় বাড়ে, এটা ভুল। তার মানে উত্তর হবে 1 ও 2 অর্থাৎ ক। তারপর 13 নম্বর একটি লেনদেন অন্য একটি লেনদেন হতে আলাদা, এর কারণ হলো স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। 14 নম্বর দেখতে পাচ্ছ যদি প্রদেয় হিসাবে টাকা পরিশোধ করা হয় তবে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? সম্পদ হ্রাস পাবে এবং দায় হ্রাস পাবে। তারপর 15 নম্বর আসবাবপত্রের অপচয় 1500 টাকা, এটি কোন ধরনের লেনদেন? এটি হবে অদৃশ্যমান লেনদেন অর্থাৎ আসবাবপত্রের অপচয় এটি একটি অদৃশ্যমান লেনদেন। তারপর দেখতে পাচ্ছ 16 নম্বর আছে নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? উত্তর হবে ক্যাশ মেমো। তারপর হচ্ছে 17 নম্বর ভাউচার হলো লেনদেনের প্রমাণপত্র। 18 নম্বর মাল ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল হচ্ছে চালান। তারপর হচ্ছে 19 নম্বরে ব্যবসার মালিকানা সত্ত্ব বৃদ্ধির কারণ কি? উত্তর রেভিনিউ বৃদ্ধি। 20 নম্বরে মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয় ঋণের সুদ। 21 নম্বরে কোনটি লেনদেনের বৈশিষ্ট্য বহির্ভূত অর্থাৎ লেনদেনের মধ্যে পড়ে না? এটা হবে ব্যয় নিয়ন্ত্রণ। ব্যয় নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবসায় বা লেনদেনের প্রয়োজনীয়তা। তারপর হচ্ছে 22 নম্বরে পণ্য ক্রয় ও বিভিন্ন পক্ষে বিভিন্ন ব্যয়ের সাপেক্ষে নিচে কোনটি ব্যবহৃত হয়? আবার বলতেছি পণ্য ক্রয় ও বিভিন্ন ব্যয়ের সাপেক্ষে নিচে কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে ডেবিট ভাউচার। তারপর 23 নম্বরে মেশিনের অপচয় ধার্য করা কোন ধরনের লেনদেন? এটা একটা অভ্যন্তরীণ লেনদেন। 24 নম্বরে নিচের কোনটি প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়? এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তারপর দেখতে পাচ্ছ 25 নম্বর হিসাব সমীকরণ অনুযায়ী মালিকানা সত্ত্বকে প্রভাবিত করা উপাদান কয়টি? উত্তর 4টি। তারপর 26 নম্বরে প্রতিটি লেনদেন প্রভাবিত হবে বা প্রভাবিত করে দুটি হিসাব খাতকে, অবশ্যই এটা রাইট। তারপর হিসাব সমীকরণকে এটাও সঠিক, আর্থিক অবস্থাকে এটাও সঠিক, তার মানে 1, 2, 3। 27 নম্বর দেখতে পাচ্ছ মালিকানা সত্ত্ব হলো মালিকের অধিকার, রাইট। তারপর হচ্ছে তৃতীয় পক্ষের অধিকার। তারপর হচ্ছে হিসাবের একটি প্রকার, তার উত্তর হবে 1 ও 3। তারপর দেখতে পাচ্ছ লেনদেন হতে পারে দৃশ্যমান, অদৃশ্যমান, ঐতিহাসিক, সবগুলোই হতে পারে। তো এই ছিল তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ সাজেশন। তো আজকে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে আমি বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। একটি ভিডিওতে সব অধ্যায়গুলো নিয়ে আলোচনা করলে ভিডিওটি বড় হয়ে যাবে, তাই পরবর্তী ভিডিওতে বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।